রিমি তার মা যশোদার সঙ্গে একটি বুটিক চালাতো। রিমি যখন ছোট ছিল তখনই তার বাবা মারা যায়, আর তারপরে রিমির মা সেলাই মেশিনের কাজ করে রিমিকে বড় করে তোলে। এখন রিমিও তার মায়ের মতো খুব সুন্দর সেলাইয়ের কাজ করে। রিমি, আমার চুড়িদারটা তৈরি হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা ফাংশনে যাব। কাকিমা, চুড়িদার পুরো তৈরি, শুধু ওই ডিজাইন বোতামগুলো লাগানো বাকি আছে। এই আধা ঘন্টার মধ্যে দিয়ে দিচ্ছি। ওই তুমি বলছিলে না চুড়িদারে ডিজাইনার ডুরি লাগাবে, ওটা শেষ হয়ে গেছিল। মা দোকানে গেছে আনতে, এলেই করে দিচ্ছি। ওই তো মা চলে এসেছে। আরে দিদি, চুড়িদারটা তাড়াতাড়ি তৈরি করে দাও, সন্ধ্যাতে বেরোবো। রেখাদি, চিন্তা করো না, হয়ে যাবে। আমি বাজার থেকে সব জিনিস নিয়ে এসেছি। আমি আধা ঘন্টার মধ্যেই ফোন করছি। মা, তুমি আগে গিয়ে রুটিটা খাও, অনেকক্ষণ ধরে বাজারে ঘুরছো। ওগুলো দাও, আমি লাগিয়ে দিচ্ছি। আরে, আমি তো তোকে বলতেই ভুলে গেছি। তুই জানিস বাজারে কার সঙ্গে দেখা হলো? কার সঙ্গে মা? তোর বাবা যে ফ্যাক্টরিতে কাজ করত, সেই মালিকের বউ সুমিত্রা দেবীর সঙ্গে দেখা হয়েছিল। খুব ভালো মানুষ ওনারা। ওনার মেয়ে তো তোরই বয়সী। তোর বাবার চলে যাওয়ার পর আমরা এখানে চলে এসেছিলাম, তাই আর ওনাদের সঙ্গে দেখা হয় না। আজকে দেখা হলে বলছিল সামনেই ওনার মেয়ের বিয়ে। আমি ওনাকে বললাম যে আমরা বুটিক চালাই, তো শুনে খুশি হলো। বলছিলেন মেয়ের বিয়ের জন্য কিছু ব্লাউজ তৈরি করবে, তো আমি বললাম ঠিক আছে, দিয়ে যাবেন, ভালো করে তৈরি করে দেব আমরা। কি ঠিক তো? হ্যাঁ ঠিক আছে মা। উনি কখন আসবেন? উনি মেয়েকে নিয়ে কাল আসবেন ব্লাউজ দেওয়ার জন্য। পরের দিন সুমিত্রা দেবী তার মেয়ে মধুকে সঙ্গে করে ব্লাউজ দিতে আসে। এটা আমার মেয়ে মধু, ওরই বিয়ে। আচ্ছা আচ্ছা, চিন্তা করো না মা, আমরা তোমার বিয়ের জন্য খুব সুন্দর ব্লাউজ বানিয়ে দেব। রিমি খুব সুন্দর ডিজাইনার ব্লাউজ বানায়। আসো মধু, আমি তোমার মাপটা নিয়ে নিই। তাড়াতাড়ি করো, আমার কাজ আছে। তার মানে তুই আমাকে বাড়ি ছাড়বি না? আমি আবার একা যাব? হ্যাঁ মা, আমার একটা দরকারি কাজে যেতে হবে। তুমি একটা ক্যাব বুক করে নিও, আর আমার আসতেও দেরি হবে। তোমার হয়েছে? আমি কি যাব? হ্যাঁ হ্যাঁ, আমি মাপ নিয়ে নিয়েছি। মধু সেখান থেকে চলে গেলে ও জানে আমি এইসব ক্যাব ট্যাব বুক করতে জানি না, তারপরেও বারবার একই ভুল করে। কিছুদিন পরেই বিয়ে, আরও ঘোরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। যখন ইচ্ছে বেরিয়ে যাচ্ছে। কে বোঝায় ওকে? ওর বাবাকে বললে একই কথা, বলে থাক, বাপের বাড়িতে একটু আনন্দ করতে দাও। আন্টি, আমি আপনার ক্যাব বুক করে দিচ্ছি। সুমিত্রা দিদি, ক্যাব আসতে তো সময় লাগবে। আমি সামনের দোকান থেকে একটু চা আনি, আপনি খান। রিমি ক্যাব বুক করে দিলে সুমিত্রা দেবী বাড়ি চলে আসে। আচ্ছা, তুমি গোপালের স্ত্রীর থেকে কাপড় সেলাই করছো? ওনারা বুটিক খুলেছেন? যাক, জেনে খুব খুশি হলাম। বেঁচে থাকতে ও আমার দোকানে সততার সাথেই কাজ করত। আমি জানি, তাই জন্যই তো মধুর বিয়ের ব্লাউজ ওদের থেকেই বানাচ্ছি, যাতে ওদের একটু লাভ হয়। মধু আসেনি তোমার সাথে? তুমি একাই এলে? ও বাড়িতে থাকে কোথায়, সারাদিন এদিক ওদিক ঘুরেই যাচ্ছে। বিয়ের দিন চলে এসেছে, তুমিও একটু বোঝাও। চলো, কোনো ব্যাপার নয়, কিছুক্ষণ বাদেই চলে আসবে। রিমি আর তার মা মধুর বিয়ের সব ব্লাউজ তৈরি করে মধুদের বাড়িতে এসে দিয়ে গেলে, ব্লাউজগুলোতে খুব সুন্দর ডিজাইন করেছ রিমি মা, সব ব্লাউজই খুবই সুন্দর হয়েছে। মধু, দেখ, তোর বিয়ের ব্লাউজ চলে এসেছে। মা, তুমি জানো আমার এইসবে কোনো ইন্টারেস্ট নেই। তুমি দেখে নাও, আমার পার্লারে বুকিং আছে, আমি এখন আসছি। এইসব আমার ভালো লাগে না। মধু, কাল তোর বিয়ে, আর আজকে তুই একা পার্লারে যাচ্ছিস? কাউকে সাথে নিয়ে যা। মা, আমি কোনো বাচ্চা না, চলে আসবো একটু পরে। আন্টি, আমি আসছি। এরপর রিমি চলে যায়। পরের দিন মধুর বিয়ে ছিল। সুমিত্রা দেবী আর তার স্বামী বিয়ের সব তোড়জোড় করে ফেলেছিল। সুমিত্রা দেবী রিমি আর তার মাকেও বিয়েতে নিমন্ত্রণ করেছিল। সবাই চলে এসেছিল, শুধু অপেক্ষা করা হচ্ছিল মধুর মণ্ডপে আসার। কিন্তু যখনই সুমিত্রা দেবী মধুকে আনতে তার ঘরে যায়, তখনই সে দেখে মধু ঘরে নেই, আর মধুর লেখা একটি চিঠি পড়ে আছে। তখনই রিমি সেখান দিয়ে যাওয়ার সময় সুমিত্রা দেবীকে কাঁদতে দেখে বুঝতে পারে যে রিমি বিয়ে ছেড়ে পালিয়ে গেছে। আন্টি, মধুর নাম্বারটা আমাকে দিন, আমি ফোন করি, যদি ফোনটা তোলে। হ্যাঁ মা, কর তো দেখি। এরপর রিমি মধুর মোবাইলে ফোন করে, আর মধু ফোন তুললে, মধু, তুই জানিস বিয়ের তোড়জোড় হয়ে গেছে,
মণ্ডপ তৈরি হয়ে গেছে, সব আত্মীয়রা তোর জন্য অপেক্ষা করছে, পাত্রপক্ষ তোর জন্য অপেক্ষা করছে। তুই কোথায়? আর এইসব চিঠিতে কি লিখেছিস? তুই নাকি বিয়ে করতে চাস না? এইসব কি মা? মা, এটা সত্যি, আমি এই বিয়েটা করতে চাইছিলাম না। আমি অন্য কাউকে ভালোবাসি। তুমি আর বাবা রাজি হওনি বলে আমি পালিয়ে বিয়ে করছি। এখন আমি আর ফিরব না। ফোন কেটে দিল, বলল অন্য কারোর সঙ্গে বিয়ে করবে। এখন আমি কাকে কি জবাব দেব? মধুর বাবাও সবকিছু জানতে পারে। সে খুব রেগে গেলেও তখন তো কারো কিছু করারই ছিল না। পাত্রপক্ষকে ঘরে ডেকে সব কথা বলা হয়। রিমিও সেখানেই ছিল। এখন একটাই রাস্তা আছে, আপনারা যদি মধুর জায়গায় রিমিকে নিজের বাড়ির বৌমা করেন। না না, আমি জোর করছি না, রিমি খুবই ভালো মেয়ে। আমরা এর কন্যাদান সেভাবেই করব, যেমনটা মধুর জন্য করতাম। দাদা জানি ভুলটা আমাদেরই, যে আমাদের মেয়ে পালিয়ে গেছে। এখন আমাদের সম্মান আপনাদের হাতে। এই বলে মধুর বাবা মা কাঁদতে লাগলো। তখনই আশিস অর্থাৎ বর বলল, রিমিকে বিয়ে করতে আমার কোনো সমস্যাই নেই। রিমি, তুমি কি আমাকে বিয়ে করবে? কেননা মধু যদি ফিরেও আসে, আমি ওকে কিছুতেই বিয়ে করব না। ও বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ককে অপমান করেছে। আর আমার মা বাবার শিক্ষা এমনটা নয় যে আমি সমাজের সামনে বাবা মাকে মাথা নিচু করে কাঁদিয়ে বিয়ে না করে এখান থেকে চলে যাব। আন্টি, আঙ্কেল, আমি বিয়ের জন্য তৈরি। কিন্তু আন্টি, আপনি তো জানেন আমি আর মা একটা ছোট্ট বুটিক চালাই। কিন্তু আপনারা তো। সুমিত্রাদি, রিমি ঠিকই বলছে, এই বিয়েতে আমারও কোনো আপত্তি নেই। আমাকে তো এমনিতেও রিমির বিয়ে দিতে হতো। তারপর আশিসের মতো ভালো ছেলে আমার মেয়েকে খুব ভালো রাখবে, এটা আমি বুঝেছি। কিন্তু দাদা, দিদি, আমি আমার মেয়ের সঙ্গে মিলে একটা ছোট্ট বুটিক চালাই। তাই এত ধনী বাড়িতে কিভাবে মেয়ের সম্পর্ক করি বলুন? দিদি, রিমির মতো মেয়েকে আমাদের বাড়ির বউ হিসেবে পেয়ে আমরা সত্যিই খুব ধন্য হয়ে গেছি। হ্যাঁ দিদি, রিমিকে বৌমা বানাতে আমাদের কোনো অসুবিধা নেই। আর সকলের মতে কিছুক্ষণের মধ্যেই রিমি মধুর জায়গায় বউ সেজে বসে পড়ে। রিমি তো কখনো এটা স্বপ্নেও ভাবেনি যে সে এত বড় ঘরের বউ হবে। কিন্তু সম্পর্ক তো আগে থেকেই লেখা থাকে, আর রিমিরটাও তেমনই ছিল। আর যশোদাও এটা ভেবেই খুশি ছিল যে তার মেয়ের অনেক ভালো ঘরে বিয়ে হচ্ছে। আর রিমির জন্য সুমিত্রা দেবীর বাড়ির মান সম্মান সব আগের মতনই রইল। সুমিত্রা দেবী আর তার স্বামী রিমিকে মেয়ের মতো ভালোবেসে বিয়ে দেয়। আর সকলের আশীর্বাদে রিমি হাসি খুশি তার শ্বশুরবাড়িতে আসে।